আজ আমাদের আলোচনার বিষয় বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়। আমরা সকলেই জানি যে বাংলা ভাষার মধ্যযুগ থেকে আধুনিক যুগের উত্তরণ যে পর্বটি তা ঘিরে আছে ইংরেজ উপনিবেশের বহুবিধ বাধ্যবাধকতা এবং সেই বাধ্যবাধকতার ঘেরাটো। ঔপনিবেশিকতার সূত্রপাতের সঙ্গে সঙ্গেই বাংলা গদ্য বিকশিত হয়েছিল এবং এই ঔপনিবেশিকতার সঙ্গে বাংলা গদ্যের বিকাশের একটা যোগসূত্র রয়েছে। শুধু তাই নয়, পাশ্চাত্য জ্ঞানের যে আলোকময়তা এবং সেই আলোকময়তার প্রাপ্তি বাঙালির ভাগ্যে যে এসে জুটেছিল এই ঔপনিবেশিকতার সূত্রেই, সে কথাও আমাদের স্মরণ রাখতে হবে। ঔপনিবেশিকতার সূত্রপাতের কথা বলতে গেলেই 1765-তে ইংরেজের দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং পরবর্তীকালে 1800 সালে বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যান্য মনীষার হাত ধরে বাঙালি আধুনিকতা এবং বাঙালি গদ্যের বিকাশের পরম্পরাটির সূত্রপাত ঘটে। মনে রাখতে হবে, বাঙালি সমাজ এবং সাহিত্যে এই আধুনিকতার সূত্রপাতে কিছু কিছু প্রতিষ্ঠান যেমন ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন ইত্যাদির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আরও অনেক ছিল। এই যে প্রতিষ্ঠানগুলির ভূমিকা, সেই ভূমিকার পরিসরের মধ্যে দাঁড়িয়ে কিছু মানুষ, বাঙালি মনীষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, রামমোহন যাদের মধ্যে অন্যতম। ভারতবর্ষে আধুনিকতার অন্যতম অগ্রদূত ছিলেন রামমোহন রায়। ধর্ম সংস্কার এবং সমাজ সংস্কার এই দুটি আধুনিকতার দিক, অর্থাৎ বলতে চাইছি যে বাংলায় 1800 সালের সূত্রপাত থেকে ঔপনিবেশিকতার হাত ধরে যে আধুনিকতার সূত্রপাত ঘটল, সেই আধুনিকতার সর্বমোট বা মোটামুটিভাবে দুটি গুরুত্বপূর্ণ দিক, একটা ধর্ম সংস্কার এবং একটি সমাজ সংস্কার। পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার যে আলোকময়তার কথা আমি এর আগে বললাম, সেই সূত্রে রামমোহন রায়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশ্চাত্য শিক্ষার সঙ্গে ভারতীয় শিক্ষার এক আশ্চর্য মেলবন্ধন তার মাধ্যমে ঘটেছিল। 1815 খ্রিস্টাব্দ থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত রামমোহনের কাল বলে যদি আমরা বিবেচনা করি, অর্থাৎ বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার এই অনুবাদ পর্বটিকে এই সময় থেকে শুরু করে আমরা রামমোহনের বিলেত যাত্রা পর্যন্ত সময় পর্বকে যদি দেখি, যখন মোটামুটিভাবে তিনি কলকাতায় বাস করছেন, সেই সময়কালে তার 30টি পুস্তিকা রচিত হয়েছিল এবং এই 15 বছর সময়কাল বাংলার গদ্য বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে বিবেচিত হয়ে এসেছে। 1815 থেকে 1833 পর্যন্ত রামমোহন পর্ব যদি আমরা হিসেব করি, তাহলে দেখব এই সময় কলকাতায় ছিলেন রামমোহন রায় এবং তিনি যা সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করছেন, যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্য হয় তিনি প্রতিপক্ষ হিন্দু রক্ষণশীল পণ্ডিতদের সঙ্গে তার বিতর্ক ঘটছে, অথবা খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে তার বিতর্ক ঘটছে, আর না হলে নিজের যে স্বপক্ষীয় মানুষরা তারা তাদের সঙ্গে মিলে পাশ্চাত্য জ্ঞানের আলোকময় বাঙালি, শিক্ষিত বাঙালির কাছে আদর্শস্থানীয় হয়ে উঠছেন রামমোহন রায়। এই রামমোহন পর্বে আমরা একদিকে তার প্রতিপক্ষ হিসাবে হিন্দু রক্ষণশীল পণ্ডিতদের যাদেরকে পাই, তাদের মধ্যে হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, কাশীনাথ তর্ক পঞ্চানন এবং পরবর্তীতে রাধাকান্ত দেব বা রামকমল সেন। এরা প্রত্যেকেই কিন্তু সেই সময়কালে অত্যন্ত গুণী এবং প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল রামমোহন রায়ের ঔজ্জ্বল্য, তার পুরুষকার। খ্রিস্টান পাদ্রী এবং শ্রীরামপুর মিশনারি যারা, তারাও রামমোহনের প্রতিপক্ষ হিসাবে এই তর্ক বিতর্কের সময় এসে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে রামমোহন রায়ের স্বপক্ষীয়দের বলতে গেলে আত্মীয় সভার আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, হিন্দু কলেজের প্রসন্ন কুমার ঠাকুর, তারাচাঁদ চক্রবর্তী, চন্দ্রশেখর দেব প্রমুখ নব্যশিক্ষিত প্রধান যারা পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত হয়ে সেই আলোকময়তা প্রাপ্তির পর কলকাতায় মধ্যে দাঁড়িয়ে একটা নতুন যুগের সূচনা করছিলেন, তাদের কথা বলতে হয়। এই পর্বের উল্লেখযোগ্য ইংরেজ ব্যক্তিত্ব ছিলেন ডেভিড হেয়ার 1775 থেকে 1842 এবং ডিরোজিও, যার নব্য বেঙ্গল বা ইয়ং বেঙ্গল আন্দোলন আমরা সাহিত্যের ইতিহাসের ছাত্রদের আমরা জানি। একাডেমিক সোসাইটি এবং পার্থেনান
স্বজাতি সভা যা 1815 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ব্রহ্মসভা যা 1828 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যাংলো হিন্দু স্কুল ইত্যাদি প্রতিষ্ঠানের গুরুত্বও এই সময় অনস্বীকার্য। আমরা প্রথমে রামমোহন রায়ের জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব যে হুগলি জেলার অন্তর্গত রাধানগর গ্রামে 1774 মতান্তরে 1772 খ্রিস্টাব্দে রামমোহন রায় জন্মগ্রহণ করেন। একজন অত্যন্ত প্রতিষ্ঠিত ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। বাল্যকালে পারিবারিক রীতি অনুযায়ী আরবি ফার্সি শিক্ষা গ্রহণ করেন রামমোহন রায়। এই সূত্রে মনে রাখতে হবে হিন্দু ধর্মে পৌত্তলিকতা বিরোধী বা বহু দেবদেবী সম্বলিত যে হিন্দু ধর্ম, সেই ধর্মের প্রতি তার যে রামমোহনের যে আশাহত হয়েছিলেন রামমোহন, তার একটা বড় কারণ কিন্তু এই আরবি ফার্সি শিক্ষা এবং মুসলিম সংস্কৃতি ছোটবেলা থেকেই তার সঙ্গে তার পরিচিতি। মাত্র 16 বছর বয়সেই রামমোহন পৌত্তলিকতার বিরুদ্ধে পুস্তক রচনা করেছিলেন, আমরা সকলেই জানি, যা পরবর্তীকালে পরিপূর্ণ মানুষ যুবক হয়ে উঠবেন যখন রামমোহন, তখন এই পৌত্তলিকতা বিরোধিতায় তার বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, সহমরণ বিষয়ক প্রবর্তন নিবর্তকের সংবাদ ইত্যাদি গ্রন্থগুলিতে, পুস্তিকাগুলিতে প্রভাব ফেলবে। 1783 খ্রিস্টাব্দে তার বিবাহ হয়। অতঃপর তিনি কলাবধূত হরিহরানন্দ তীর্থস্বামী নামে এক তান্ত্রিক গুরুর সাহচর্য লাভ করেন। বেনারস পরিভ্রমণ করেন। পৈতৃক সম্পত্তি তত্ত্বাবধানের দায়িত্ব তার উপর এসে পড়ে এবং এই ঘটনাক্রমে এই সময় পর্বে রায় পরিবারের একটু ভাগ্য বিপর্যয় ঘটে। ফলে এই যে তার সম্পত্তি, পারিবারিক যে সমস্ত স্থাবর অস্থাবর বিষয়গুলি, এগুলি দেখাশোনা করাও কিন্তু রামমোহনের দায়িত্বের মধ্যে এসে পড়ে। রামমোহন পাটনা, কাশী ইত্যাদি অঞ্চল পরিব্রজন করে 1803-04 সালে মুর্শিদাবাদে আসেন। এখানে তোহফাত উল মুহাহিদ্দিন নামে একটা পুস্তিকা রচনা করেন। এই পুস্তিকা সম্পর্কে মনে রাখতে হবে এই পুস্তিকাটি ফার্সি ভাষায় রচিত, কিন্তু এর ভূমিকা লেখা হয়েছিল আরবি ভাষায়। এবং ওই যে বাল্যকালে তিনি আরবি ফার্সি শিক্ষা করেছিলেন, তার প্রভাব কিন্তু এই পুস্তিকাগুলির মধ্যে এসে পড়েছিল। আর একটি কথা গুরুত্ব দিয়ে বিচার করার দরকার আছে, সেটা হচ্ছে এই যে কলাবধূত হরিহরানন্দ তীর্থস্বামীর নাম করলাম আমি, এই কলাবধূত হরিহরানন্দ তীর্থস্বামীর প্রভাবেই কিন্তু রামমোহন হিন্দু ধর্মের পৌত্তলিকতা এবং থেকে বেরিয়ে আস্তে আস্তে তান্ত্রিক মতের প্রতি আগ্রহী হয়ে পড়েন। 1803 সালে রামগড়ে সেরেস্তাদারির কাজে যোগদান করেন রামমোহন রায়। পরবর্তীতে ডিগবি সাহেবের অস্থায়ী দেওয়ানির কাজে নিযুক্ত হন 1809 সালে রামমোহন রায়। 1805 সালে রামমোহন সরকারি কাজে ভুটান যাত্রা করেন এবং প্রত্যাবর্তনের পর রংপুরে দেওয়ানির কাজ ফেলে কলকাতায় ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন 1814 সালে। এই 14 সাল থেকে 30 সাল পর্যন্তই কিন্তু রামমোহনের যাবতীয় কর্মপদ্ধতি, যাবতীয় রচনাগুলি সব প্রকাশিত হয় একে একে কলকাতায় থাকাকালীন। এবং এই যে ডিগবি সাহেবের অস্থায়ী দেওয়ানি, রংপুরের জমিদারি দেখাশুনো, নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি দেখাশুনো, এই বিষয়ে কিন্তু রামমোহন বেশ বৈষয়িক ছিলেন। ফলত কলকাতায় এসে তিনি যখন উপস্থিত হলেন, তখন কিন্তু আমরা দেখি যে রামমোহনের হাতে প্রচুর পয়সা, রামমোহন বিত্তবান একজন পুরুষ, এমনকি ইংরেজদেরও ধন সম্পত্তি ধার দিচ্ছেন রামমোহন রায়। এই প্রচুর সম্পত্তি এবং ধনসম্পদের মালিক হিসাবে রামমোহন সেই সময় ইংরেজিতে সুশিক্ষিত, আরবি ফার্সি জানা এবং স্বধর্মে অনুপ্রাণিত দৃঢ়চেতা একজন বাঙালি হিসাবে কলকাতায় পা রাখলেন 1814 সালে। 1830 সালে মুঘল বাদশাহের ওকালতিতে তিনি বিলেত যাত্রা করেন এবং তৎকালীন ইউরোপীয় বৌদ্ধিক সমাজের সঙ্গে তার পরিচিতি ঘটে। এবং আমরা দেখতে পাই যে তার পরবর্তীতে ব্রিস্টলের অদূরে 1833 সালে তার মৃত্যু ঘটে। এই গেল রামমোহনের জীবন সংক্রান্ত কথা। রামমোহন এই 1815 থেকে 1830 সাল পর্যন্ত তার রচিত গ্রন্থ এবং পুস্তিকাগুলির দিকে এবার আমরা তাকাবো। রামমোহন রায় রচিত গ্রন্থ এবং পুস্তিকা এই দুটি পর্যায়ে ভাগ করি, তাহলে দেখব গ্রন্থের মধ্যে পড়ে বেদান্ত গ্রন্থ 1815, বেদান্ত সার 1815, কেনোপনিষদ ও ঈশোপনিষদের অনুবাদ 1816, পরবর্তীকালে বাজস্বনেয় সংহিতা এবং আরও কয়েকটি অনুবাদ যেমন মুন্ডক্যোপনিষদ, মান্ডুক্যোপনিষদ ইত্যাদির অনুবাদও রামমোহন করেছিলেন। ব্রাহ্মণ সেবধি 1821 সাল এবং গৌড়ীয় ব্যাকরণ 1833 সাল। পুস্তিকার মধ্যে ভট্টাচার্যের সহিত বিচার 1817, গোস্বামীর সহিত বিচার 1818, কবিতাকারের সহিত বিচার
তার পরবর্তীতে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ 1818, পথ্য প্রদান 1823 এবং ব্রহ্মসঙ্গীত 1828। রামমোহন তার সময়কালে বাংলা গদ্যের যে বিকাশ, সেই বিকাশের যে পরম্পরা, সেই পরম্পরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, একথা আমরা আগেই বলেছি। কিন্তু সেই ভূমিকা শুধুমাত্র গ্রন্থ বা পুস্তিকা রচনায় সীমাবদ্ধ ছিল না। রামমোহন তার সমকালীন যে বাংলা সাময়িক পত্র রচনা এবং সাময়িক পত্র লেখালেখি, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1818 সালে বাংলা সাময়িক পত্রের যে সূচনা হয় গঙ্গাকিশোর ভট্টাচার্যের বেঙ্গল গেজেটি, যেটা সাপ্তাহিক ছিল, এবং শ্রীরামপুর মিশনারিদের প্রকাশিত প্রথম মাসিক পত্র দিগদর্শন এবং সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ, মার্শম্যানের সম্পাদনায় যা প্রকাশিত হয়েছিল 1818 সালের মে মাসে, এই ছিল রামমোহনের সমকালীন বাংলা সাময়িক পত্রের চেহারা। 1821 সালে রামমোহন রায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা সংবাদ কৌমুদী প্রকাশিত হয়। এতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং ভূমিকা পালন করেছিলেন রামমোহন রায়। কিন্তু অবিলম্বেই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রামমোহন রায়ের মতপার্থক্য ঘটে এবং 1822 সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এই সংবাদ কৌমুদী ভেঙে বেরিয়ে প্রকাশ করেন সমাচার চন্দ্রিকা। সংবাদ কৌমুদী চলেছিল প্রগতি এবং যুক্তিবাদী প্রমুক্ত জ্ঞানের পথে, অন্যদিকে সমাচার চন্দ্রিকা চলেছিল চিরাচরিত সংস্কারের পথে। আমরা যদি একে একে তার রচিত গ্রন্থাবলীর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে প্রথম রামমোহন রচনা করেছিলেন যে বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার গ্রন্থটি, সে দুটিই কিন্তু অনুবাদাত্মক রচনা, অর্থাৎ এগুলি অনুবাদমূলক রচনা। বাঙালি শিক্ষিত সাধারণের জন্য লেখা গদ্য পুস্তক, যা তৎকালীন শিক্ষিত বাঙালিদের পাঠের আগ্রহ ছিল এবং এই সমস্ত দার্শনিক বিষয়ে আলোচনা করাও সেই শিক্ষিত বাঙালিদের তার প্রতি তাদের একটা আকর্ষণ ছিল। বেদান্ত সিদ্ধান্ত বিস্তারে সাধারণের বোধগম্য সরলতার প্রতি নজর দিয়েছিলেন তিনি এই বইতে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের মতো পণ্ডিতরা এই বেদান্ত গ্রন্থ সরলভাবে বলার ফলে, বেদান্তের ব্যাখ্যা করার ফলে বেদান্ত সার এবং বেদান্ত গ্রন্থের প্রতিবাদ করেছিলেন। এবং এই প্রতিবাদের পরবর্তীতেও রামমোহন তার যখন উত্তর দেন, সেই উত্তরের সূত্র ধরেই পরবর্তীকালে আরও গদ্য পুস্তকাদি রামমোহন লিখতে শুরু করেন। এরই মধ্যে রামমোহন উপনিষদ বেদান্ত সমর্থিত একেশ্বরবাদী ব্রহ্ম উপাসনার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে অত্যন্ত দৃঢ়ভাবে অবস্থান করেন এবং উপনিষদের ভাবাদর্শের প্রভাবে তিনি ঈশোপনিষদ, কেনোপনিষদ, মুণ্ডকোপনিষদ ইত্যাদি উপনিষদের অনুবাদ এই সময় করতে থাকেন। এই পর্বে তার গদ্যের প্রধান গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সরলতার প্রতি আগ্রহ, অর্থাৎ সংস্কৃত চলন অনুযায়ী এই যে বেদান্ত ব্যাখ্যা যা সংস্কৃত গ্রন্থে ছিল, তাকে তিনি ভেঙে সহজ বাংলায় রূপান্তরিত করার প্রচেষ্টা নিয়েছিলেন। কিন্তু কমা, দাঁড়ি, সেমিকলন ইত্যাদির অভাব এবং সুদীর্ঘ জটিল বাক্যের যে অন্বয়, তার ফলে তার লেখা এই দুর্বোধ্য দার্শনিকতা থেকে বেরিয়ে খুব সহজ কিন্তু হয়ে ওঠেনি, যদিও সেই প্রচেষ্টা তার মধ্যেই প্রথম পরিলক্ষিত হয়েছিল। যেমন আমরা যদি তার বেদান্ত গ্রন্থের বা বেদান্ত সার গ্রন্থের নমুনা একটু নিয়ে দেখি, তাহলেই এই বিষয়গুলি নজরে আসবে। ব্রহ্ম জগতের নিমিত্ত কারণ হয়েন এবং প্রকৃতি অর্থাৎ উপাদান কারণ হয়েন। যেহেতু বেদে প্রতিজ্ঞা করিয়াছেন এক জ্ঞানের দ্বারা সকলের জ্ঞান হয়, আর দৃষ্টান্ত দিয়াছেন যে মৃৎপিণ্ড দানের দ্বারা যাবৎ মৃত্তিকার জ্ঞান হয়, এ দৃষ্টান্ত তবে সিদ্ধ হয় যদি জগৎ ব্রহ্মময় হয়, আর ব্রহ্ম ইক্ষণের দ্বারা জগৎ সৃষ্টি করিয়াছেন, এমতো বেদে কহেন। অতএব এই শ্রুতি সকলের অনুরোধে ব্রহ্মজগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ হয়। নজর করলেই দেখতে পাবো এখানে কোনো ছেদ, দাড়ি, সেমিকলন কিছুই নেই এবং এর ফলে বাক্যটির যে বৃহৎ বাক্যটির যে চলন, সেই চলন মাঝে মাঝেই ধাক্কা খাচ্ছে। কিন্তু উল্টো দিকে এটাও লক্ষ্য করতে হবে, অত্যন্ত জটিল দার্শনিক কথা এখানে যে যুক্তি পরম্পরায় উঠে আসা সম্ভব, সেই যুক্তি পরম্পরাকে সামনে রেখেই রামমোহন এই জটিল বিষয়গুলোকে তার গদ্যের মধ্যে নিয়ে আসছেন। অর্থাৎ দার্শনিক কথা বাংলা গদ্যে বলতে গেলে যেরকম
পরিমণ্ডল এরকম যেরকম বাক্য গঠন করা উচিত ঠিক রামমোহনের সূচনা পর্বে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেরকম গদ্যই তিনি লিখছেন, যাতে সংস্কৃতর মডেল থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা থাকছে, কিন্তু তা সম্পূর্ণভাবে বিদ্যাসাগরী বাংলায় রূপান্তরিত হয়নি। পরবর্তী পুস্তিকাটির নাম ভট্টাচার্যের সহিত বিচার। বেদান্ত গ্রন্থের যে প্রতিক্রিয়া মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আসলে তখন রক্ষণশীল হিন্দু পণ্ডিতদের পক্ষ থেকে রামমোহনের বিরোধিতা শুরু করলেন। আমরা জানি যে এ বিষয়ে বলে রাখা দরকার যে রামমোহনের যে পর্ব আমরা চিহ্নিত করেছি 1815 থেকে 1830 পর্যন্ত, সেই সময় কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অত্যন্ত গুণী একজন মানুষ। তিনি রামমোহনের বহু পূর্বে বেদান্ত চর্চা করতেন। রামরাম বসু যেমন নিরাকার উপাসনাকে জেনেছিলেন, এ বাদেও অনেক মানুষ ছিলেন, গুণী মানুষ ছিলেন, যারা সেই পর্বে কলকাতায় বসে পাশ্চাত্য জ্ঞানের আলোকে ইংরেজি শিক্ষার মাধ্যমে, স্ত্রী শিক্ষার মাধ্যমে একটা আধুনিকতার সূত্রপাত ঘটিয়েছিলেন। কিন্তু আমি আগেও বলেছি যে এগুলি ঘটালেও রামমোহনের পুরুষকার ব্যক্তিত্ব এবং তার এই গদ্য এবং তার রচনাগুলি সমাজে কষাঘাতের মতো এমনভাবে ধাক্কা দিয়েছিল যে স্থাণু সমাজ নড়ে উঠেছিল। ফলে তার যে গুরুত্ব ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে, যা পরবর্তীকালে বাংলা রেনেসাঁ বা নবজাগরণে রূপান্তরিত হবে, সেই ক্ষেত্রে কিন্তু রামমোহনের ব্যক্তিত্বকে এবং তার রচনাগুলিকে অস্বীকার করার কোনো উপায় থাকে না। বেদান্ত গ্রন্থের প্রতিক্রিয়ায় রক্ষণশীল হিন্দুরা যখন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে দাঁড় করালেন, তিনি 1817 সালে বেদান্ত চন্দ্রিকা লিখলেন। এর প্রত্যুত্তরে রামমোহন 64 পৃষ্ঠার একটি শিরোনামহীন পুস্তিকা প্রকাশ করেন। পরবর্তীকালে এই পুস্তিকাটিরই নাম হয় ভট্টাচার্যের সহিত বিচার। মৃত্যুঞ্জয়ের যে অভিযোগ বেদান্ত ব্যাখ্যা সম্পর্কে রামমোহনের প্রতি ছিল, তা হচ্ছে যে রামমোহন কেন এত সহজ ভাষায় বেদান্ত ব্যাখ্যা করবেন, কেন এত সরলতার মাধ্যমে বেদান্তের গূঢ় তত্ত্বকে সাধারণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। তিনি ব্রাহ্মণ পণ্ডিত, রক্ষণশীল পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তিনি এসব মেনে নিতে পারেননি। ফলত তৎকালীন হিন্দু যে পণ্ডিতরা, রক্ষণশীল পণ্ডিতরা, তাদের সঙ্গে রামমোহনের তর্কাতর্কি শুরু হয়। মাঝখানে তাদের মাউথপিসের কাজ করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয়ের দুর্বাক্যপূর্ণ যে অভিযোগ, তার যুক্তিপূর্ণ প্রত্যুত্তর দিয়েছিলেন রামমোহন এবং সর্বজনবোধ্য ভাষাকে গুরুত্ব দিয়ে বেদান্ত ব্যাখ্যা ও আলোচনাকে তিনি স্বাগত জানিয়েছিলেন। মৃত্যুঞ্জয়ের দ্বিতীয় গ্রন্থের অপেক্ষা যে তিনি করছেন, সেই কথাও তিনি ওই গ্রন্থের শেষে উল্লেখ করেন। কিন্তু এই 64 পৃষ্ঠার ভট্টাচার্যের সহিত বিচার পুস্তিকাটি প্রকাশের পর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের পক্ষ থেকে কিন্তু আর কোনো লেখনী ধরে নতুন কোনো গ্রন্থ রচনা করা হয়নি। এর পরবর্তীতে আমরা দেখতে পাই গোস্বামীর সহিত বিচার প্রকাশিত হয় 1818 সালে। এটিও একটি বিতর্কমূলক পুস্তিকা। রাজবাড়ির গোস্বামী হিন্দু রক্ষণশীলদের প্রতিনিধি হয়ে রামমোহনের সঙ্গে তর্ক বিতর্ক করছেন। এখানে বিষয় হচ্ছে ঈশ্বরের সাকারত্ব নিরাকারত্ব। এখানে অবশ্য গোস্বামীর অভিযোগ কিন্তু দুর্বাক্যপূর্ণ নয়। এখানে অনেক যুক্তি দিয়ে তিনি কথা বলছেন এবং রামমোহনও তার প্রত্যুত্তর করছেন অনেক বেশি যুক্তি প্রয়োগ করে। যেমন এখানে একটু গদ্য নমুনা যদি আমরা পুস্তিকাটি থেকে সংগ্রহ করে দেখি, তাহলে দেখব কিরকম গদ্য লিখছেন রামমোহন এই পর্বে। অদ্বিতীয় ইন্দ্রিয়ের অগোচর সর্বব্যাপী যে পরব্রহ্ম, তাহার তত্ত্ব হইতে লোক সকলকে বিমুখ করিবার নিমিত্তে ও পরিমিত ও মুখ নাসিকাদি অবয়ব বিশিষ্টের ভজনে প্রবর্ত করাইবার জন্যে ভগবৎ গৌরাঙ্গ পরায়ণ গোস্বামীজি পরিপূর্ণ 11 পত্রে যাহা লিখিয়া পাঠাইয়াছিলেন, তাহার উত্তর প্রত্যেককে দেয়া যাইতেছে, বিজ্ঞ সকলে বিবেচনা করিবেন। অর্থাৎ তিনি প্রস্তাব রাখছেন এবং বিজ্ঞ সকলকে বিবেচনা করতে বলছেন। তার সপক্ষে যে যুক্তিকে তিনি উপস্থাপিত করছেন, সেই যুক্তির সপক্ষে নিয়ে আসার জন্য তিনি এই পুস্তিকা রচনা করছেন। এই উদ্দেশ্য এর মধ্যে পরিষ্কার। কিন্তু এখানেও আমরা দেখব যে কমা সেমিকোলন দাড়ির ব্যবহার নেই, ফলত বাক্য একের পর এক প্যারেনথিসিস যাকে আমরা ইংরেজিতে বলি, তার ফলে বাক্যের বক্তব্য অনেক জায়গাতেই ধাক্কা খায় এবং জটিল হয়ে পড়ে। এরপর আসে প্রবর্তক নিবর্তকের সংবাদ 1818 সালে, যা প্রকাশিত হয়। আমরা আগেই জানি যে সমাজ সংস্কারের হাত ধরে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা গদ্যের বিকাশের ধারাটি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সমাজ সংস্কারের
হাত ধরেই রামমোহনের সতীদাহ প্রথার বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত করেছিলেন, যে তর্ক বিতর্ক শুরু করেছিলেন, সেগুলোও প্রকারান্তরে বাংলা গদ্যের ভিতকে আরও শক্ত ভূমির ওপর দাঁড় করিয়েছিল। মনে রাখতে হবে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কিন্তু এই সতীদাহ প্রথার শাস্ত্রীয় বিরোধিতা করে শাস্ত্রীয় বিধান দিয়েছিলেন, কিন্তু তার ব্যাখ্যা জনসাধারণের বোধগম্য ছিল না। এই সহমরণ প্রথার বিরোধিতা করে রামমোহন যখন পুস্তিকা লেখেন, তখন কাশীনাথ তর্ক পঞ্চানন রক্ষণশীল পণ্ডিতদের পক্ষে দাঁড়িয়ে রামমোহনের বিরুদ্ধতা করেন এবং বিধায়কের নিষেধকের সংবাদ বলে নতুন আর একটি পুস্তিকা তিনি রচনা করেন এবং সেখানে ধর্ম সংস্থাপনাকাঙ্ক্ষী নামে সমাচার দর্পণে 4টি প্রশ্ন তুলেছিলেন তিনি। 6ই এপ্রিল 1822 সালে সমাচার দর্পণে সেটি প্রকাশিত হয়। এর উত্তরে রামমোহন লিখেছিলেন 4ই প্রশ্নের উত্তর, যা 11ই মে 1822 সালে প্রকাশিত হয়েছিল। কাশীনাথ তর্ক পঞ্চানন এই রামমোহনের রচনা এবং নিজের রচনাকে একত্র করে পাষণ্ড পীড়ন নামক একটি গ্রন্থ যখন সংকলিত করেন, তখন রামমোহন তার প্রত্যুত্তরে লেখেন পথ্য প্রদান, যা 1823 সালে বিতর্কমূলক এই গ্রন্থটি প্রকাশিত হয় এবং এটি তার শেষ বিতর্কমূলক রচনা। ফলত এই যে পুস্তিকা এবং বিতর্কমূলক গদ্য যা রামমোহন লিখলেন, এর থেকে রামমোহনের পলেমিক, বাঙালির যে পলেমিক চর্চা, তাতেও কিন্তু রামমোহনের গুরুত্বপূর্ণ অবদানের কথা আমাদের মনে রাখতে হবে, যা নবজাগরণ পর্যায়ের বাঙালি মনীষার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। যুক্তি প্রতিযুক্তি সিদ্ধ বিষয়নিষ্ঠ বাংলা গদ্য রচনা করার যে চল, তা প্রস্তুত করে দিচ্ছেন কিভাবে রামমোহন, সেটা এই লেখাগুলির, পুস্তিকাগুলির মধ্যে দিয়ে প্রকাশ হয়। রক্ষণশীল স্থাণু আচার সর্বস্ব হিন্দুয়ানির বিরুদ্ধাচরণ করে বৃহত্তর তাৎপর্যে হিন্দু ধর্মকে তিনি তুলে ধরেছিলেন। মনে রাখতে হবে, তিনি কিন্তু ধর্ম সংস্কারক, তিনি ধর্ম প্রবক্তা নন। ফলত যে মানব ধর্ম, যে সেকুলারিজম রামমোহনকে বাঙালি মনীষার অনন্য প্রতিভায় রূপান্তরিত করেছে, সেই রামমোহনকে বুঝতে গেলে তার গদ্য এবং তার সমকালীন যে গ্রন্থাবলী, তার প্রতি আমাদের নজর দিতে হবে। তার ঐহিক আদর্শ এবং সংশয়বাদী চেতনা, যাকে ইংরেজিতে অ্যাগনস্টিক বলে, অব্যবহিত পরবর্তী ইয়ং বেঙ্গল আন্দোলনে যে নতুন যুগের সূচনা হবে, প্রতিষ্ঠানকে ভাঙার যে প্রেরণা, স্থাণু সমাজকে পরিবর্তন করার যে চাল, এর যে নৈতিক প্রেরণা, তা কিন্তু রামমোহনের এই লেখাগুলির আদর্শ থেকে তৈরি হয়েছিল। রামমোহনের বাংলা ভাষার ব্যাকরণ নিয়ে চিন্তাভাবনা ছিল, যা খুব গুরুত্ব দিয়ে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের ছাত্রদের পড়তে হবে। ইংরেজি ভাষায় তিনি প্রথম বাংলা ব্যাকরণ লিখেছিলেন 1826 সালে। পরবর্তীকালে গৌড়ীয় বাংলা ভাষার ব্যাকরণ নামে ভাষান্তরিত হয়ে এই গ্রন্থটি, ইংরেজি গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশিত হয় এবং প্রকাশ করে স্কুল বুক সোসাইটি 1834 সালে। বহুদিন পর্যন্ত হিন্দু স্কুলের নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এই গ্রন্থ পাঠ্য ছিল। আকারে ছোট, কিন্তু কেরির ব্যাকরণের তুলনায় এই ব্যাকরণ গ্রন্থ অনেক উঁচু মানের। সহজ ব্যাকরণের সূত্র দিয়ে রামমোহন এই গ্রন্থটি লেখেন এবং এটি সম্ভবত বাঙালির লেখা বাংলার প্রথম ব্যাকরণ গ্রন্থ লেখার প্রচেষ্টা। এখানে ব্যাকরণের আদর্শটি, ব্যাকরণ গ্রন্থ রচনার আদর্শটি কিন্তু ইংরেজির, কিন্তু বাংলা ভাষার যে মৌলিক চলন, বাংলা ভাষার যে নিজস্বতা, তা কিন্তু এই ব্যাকরণের মধ্যে প্রতিফলিত হয়েছে। 12 অধ্যায়ে বিভক্ত এই ব্যাকরণ গ্রন্থ। কয়েকটি অধ্যায়ে এরকম বিষয় আমরা পাই। প্রথম অধ্যায়ে যেমন পাই বাংলা অক্ষরের প্রয়োগবিধি ও প্রকরণ। দ্বিতীয় অধ্যায়ে আমরা পাই বিশেষ্য, বিশেষণ, বচন, লিঙ্গ ইত্যাদি সম্পর্কে আলোচনা। তৃতীয় অধ্যায়ে পাই সমাস এবং বিশেষণের প্রয়োগ। শেষ অধ্যায়ে বাংলা ছন্দ নিয়ে আলোচনা সংযোজিত হয়েছে। সব মিলিয়ে এই 12 অধ্যায়ে বাংলা ব্যাকরণের একটা সহজ রূপকে তিনি কিন্তু তুলে ধরেছিলেন, যা পরবর্তীকালে স্কুল বুক সোসাইটি থেকে 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে প্রকাশিত হয়েছিল। গৌড়ীয় ব্যাকরণের গদ্য নমুনার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়কে কত সহজে তিনি তার গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন। যেমন তিনি বলছেন, কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকরণ, সম্বন্ধ,
এই ষটকারক ভাষাতে ব্যবহৃত হয়। সম্প্রদানের উদ্বোধক কোনো শব্দ বা বিশেষ রূপ না থাকাতে তাহার ব্যবহার নাই। সংস্কৃত ভাষার সম্বন্ধকারক না হইলেও ভাষাতে কারক রূপে ব্যবহৃত হইতেছে। অথবা আরেকটি নমুনা এরকম দেখা যেতে পারে, কর্ম দুই প্রকার, মুখ্য ও গৌণ। যাহাতে সাক্ষাৎ ক্রিয়ার ব্যাপ্তি হয় তাহার নাম মুখ্য, যাহাতে পরম্পরায় ক্রিয়া ব্যাপ্ত হয় তাহার নাম গৌণ। মনে রাখতে হবে এই ব্যাকরণ কিন্তু রামমোহন লিখেছিলেন ইংরেজিতে, পরে তা ভাষান্তরিত হয়েছিল, ফলে কমা সেমিকোলনের বিষয়গুলি কিন্তু রামমোহন দিয়েছিলেন বলে মনে হয় না। রামমোহনের গদ্যকে যদি সামগ্রিকভাবে বিচার করি তাহলে তার দুটো দিক, একটা বিষয়গত দিক, একটা রীতিগত দিক। বিষয়গত দিকে আমরা পাই কার্যোপযোগিতা, অর্থাৎ তার গদ্য ছিল তখন যে গদ্যের যে সমাজ সংস্কার আন্দোলন হচ্ছে তার যে বিশেষ দিক, সেই দিকে নজর দিয়ে তার কার্যোপযোগিতার বিষয়কে তিনি গদ্যের মধ্যে আনছেন। তর্ক বিতর্ক হচ্ছে, জনসাধারণের বোধগম্য ভাষায় তিনি ব্যাখ্যা করছেন দার্শনিক এবং ধর্ম সম্বন্ধীয় বিষয়গুলি। হিন্দু ধর্মের আচার বিচার বিষয়ক রচনাগুলিও এক্ষেত্রে স্মরণ করতে হবে। বাংলা ভাষার ব্যাকরণগত দিক, এগুলি হচ্ছে তার বিষয়গত দিক। রীতিগত দিক থেকে আমরা দেখতে পাই যুক্তি পারম্পর্যের বাকবিন্যাস, বোধগম্যতা এবং সরলতা, ঋজুতা, যা প্রমথ চৌধুরী নির্দেশ করেছেন রামমোহনের গদ্যের অন্যতম বৈশিষ্ট্য হিসাবে, পরমত খণ্ডন এবং নিজমত প্রতিষ্ঠার শানিত যুক্তি, বাকবাহুল্য বর্জন, নিরাভরণ, বাংলা গদ্য, সহজ ব্যাকরণ রচনার প্রস্তুতিতে নজরদান। রামমোহন সম্পর্কে কয়েকটি মূল্যায়ন আমাদের সামনে রাখা দরকার। যেমন তার সমকালীন ঈশ্বরগুপ্ত বলছেন যে দেওয়ানজি জলের ন্যায় বাংলা লিখতেন। এই কথা আমরা বাংলা সাহিত্যের ছাত্ররা অনেকেই জানি, প্রায় প্রতিটি সাহিত্যের ইতিহাসের গ্রন্থে এই কথাটি উল্লিখিত আছে। এই জলের ন্যায় বাংলা লিখতেন, এটা কিন্তু বলা হচ্ছে রামমোহনের সময়কালের গদ্যর প্যাটার্ন যা, সেই দিকে তাকিয়ে। তার পরবর্তীকালে বাংলা গদ্য অনেক বেশি বিকশিত হয়েছে, এমনকি রামমোহনের সমকালীন লোকেরাই তা করেছেন। পাষণ্ড পীড়ন সম্পর্কে যেমন ঈশ্বরগুপ্তের মন্তব্য হচ্ছে, এর ভাষা সর্বাংশেই উত্তম, অর্থাৎ শব্দের লালিত্য ও মাধুর্য সব দিক থেকেই উত্তম হয়েছিল। তার দৃষ্টে অনেকেই সরস রচনায় শিক্ষিত হয়েছে। সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাসের তৃতীয় খণ্ডে বলছেন, বহুভাষী রামমোহন স্টাইলের দিকে নজর দিতে গিয়ে বক্তব্যের দিকেই দৃষ্টি রাখিয়াছিলেন। তাই তাহার হাতে বাংলা গদ্যের যে রূপ গঠিত হইল তাহাতে মাধুর্য ছিল না, কিন্তু স্পষ্টতা ছিল, কার্যোপযোগিতা ছিল। আবার রবীন্দ্রনাথ রামমোহনের যে মনীষা, তাকে বিচার করতে গিয়ে এবং গদ্য সাহিত্যে তার ভূমিকার কথা বলতে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ধরিয়ে দিচ্ছেন। বলছেন যে যদি স্বভাবের তাগিদে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি হইত তবে এমন গড়াপেটা ভাষা দিয়া তার আরম্ভ হইত না, তবে গোড়ায় তাহা কাঁচা থাকিত এবং ক্রমে ক্রমে পাকা নিয়মে তার বাঁধন আঁট হইয়া উঠিত। রামমোহন রায় যখন গদ্য লিখতে বসেছিলেন তখন তাকে হেঁকে হেঁকে কোদাল হাতে রাস্তা বানাতে হয়েছিল। অন্য এক জায়গায় রবীন্দ্রনাথ বলছেন, কেবল পণ্ডিতদের নিকট পাণ্ডিত্য করা, জ্ঞানীদের নিকট খ্যাতি অর্জন করা রামমোহন রায়ের ন্যায় পরম পণ্ডিত ব্যক্তির পক্ষে সুসাধ্য ছিল, কিন্তু তিনি পাণ্ডিত্যের নির্জন অত্যুচ্চ শিখর ত্যাগ করিয়া সর্বসাধারণের ভূমিতলে অবতীর্ণ হইলেন এবং জ্ঞানের অন্ন ও ভাবের সুধা মানব সভার মধ্যে পরিবেশন করিতে উদ্যত হইলেন। এই সব মন্তব্য থেকে আমাদের মনে হয় যে বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের ভূমিকা অনস্বীকার্যই শুধু নয়, অত্যন্ত অভিনিবেশের সঙ্গে আমাদের পাঠ করা উচিত। যে সহায়ক গ্রন্থগুলি এ বিষয়ে ছাত্রছাত্রীরা দেখতে পারেন তা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেনের তৃতীয় খণ্ড, বাংলা সাহিত্যের রূপরেখা গোপাল হালদার দ্বিতীয় খণ্ড, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ হাই এবং সৈয়দ আলী আহসানের আধুনিক যুগের অংশটি ইত্যাদি। রামমোহন যখন কলকাতায় আসেন, পদস্থ, অভিজাত, বিদ্যমান এবং কৃতি বাঙালি আরও অনেকেই ছিলেন, কিন্তু রামমোহনের পুরুষকার ইংরেজ বাঙালি সকলের কর্তৃত্বাভিমানকে আচ্ছন্ন করে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছিল, একথা গোপাল হালদার বলেছেন। দিল্লির বাদশাহ তাকে রাজা উপাধি দিয়েছিল, এগুলোও একথা প্রমাণ করে তার সমকালীন সমাজে গুরুত্ব কীরকম ছিল। রামমোহন সমস্ত ক্ষেত্রেই তখন সর্বাগ্রগণ্য পুরুষ। শুধু বাংলা গদ্যের বিকাশের পরম্পরাটিই নয়, সেই গদ্য বিকশিত হয়েছে যে তর্ক বিতর্কমূলক সমাজ সংস্কারক আন্দোলনের কথাবার্তার মধ্যে দিয়ে, সেই সময় যুগপুরুষ ছিলেন রামমোহন রায়। যেমন
রামরাম বসু নিরাকার ব্রহ্মের চেতনা এর পূর্বেই লাভ করেছিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের পূর্বেই সতীদাহ প্রথার বিরুদ্ধে শাস্ত্রীয় বিধান দিয়েছিলেন। কলকাতায় ইংরেজি শিক্ষা শুরু হয়েছিল এর আগেই। অ্যাংলিসিস্ট যারা ছিলেন তারাও ইংরেজি শিক্ষার প্রসারের জন্য অনেক কাজ করছিলেন। স্ত্রী শিক্ষা বিষয়েও অনেক উদ্যোগী পুরুষ ছিলেন। মুদ্রাযন্ত্রের যে আইন 1823 সালে হয়েছিল, সেই মুদ্রা আইনের বিরোধিতাও অনেকে করেছিলেন। কিন্তু এই সব কিছু ছাড়িয়ে বেদান্ত চর্চাও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের আগে শুরু করেছিলেন। সব কিছু ছাড়িয়ে রামমোহন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এই কারণে যে তার যে পুরুষকার এবং তার যে ব্যক্তিত্ব, যা তার গদ্যের মধ্যেও প্রস্ফুটিত হয়েছিল, গ্রানাইটের স্তরের পাথরের মতন করে বাংলা গদ্যকে সূচনা পর্বে তিনি স্থাপন করে দিয়েছিলেন। সেই গদ্যের মধ্যে সেই ব্যক্তিত্বের রূপ ধরা আছে। আমরা তো দেখেছি যে রামমোহন ব্রাহ্মধর্ম প্রবর্তন করছেন, কিন্তু তিনি কিন্তু অদ্বৈতবাদী বৈদান্তিক ছিলেন না। ফলত দ্বৈতবাদী তান্ত্রিক, যা এর আগে আমি বলেছি যে হরিহরানন্দ বলে যে তান্ত্রিক গুরুর কাছে তার সাক্ষাৎ হয়েছিল, তার প্রভাবেই তিনি এই তান্ত্রিক মতে দীক্ষা পেয়েছিলেন। এবং দ্বৈতবাদী তান্ত্রিক বা ব্রহ্মোপাসক, ইংরেজিতে যাকে ডিইস্ট বলে, সেই চেতনা রামমোহনের আধুনিকতাকে নির্মাণ করেছিল। পরমার্থ নিরপেক্ষ মানবতাবাদ, যা আধুনিক যুগে মানবতাবাদী চেতনার একটি গুরুত্বপূর্ণ দিক, তা কিন্তু রামমোহনের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে এমনটা ভাবা যাবে না। বরং তিনি সাধক ভক্ত ছিলেন না, যেমন পরবর্তীতে ব্রাহ্ম সমাজের সুনীতি দুর্নীতির পক্ষেও তিনি দাঁড়িয়েছিলেন। এই আচার সর্বস্বতা বিরোধিতাকে যদি আমরা মানবতাবাদী চেতনা হিসাবে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু আমাদের ভুল হবে।